সুপ্রিয় শিক্ষার্থী আমার, তোমরা সকলে কেমন আছো? আমি আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং অনলাইনে ক্লাসগুলো নিয়মিত করছো, নোট করছো এবং পড়াশোনা কমপ্লিট করে রাখছো। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের অনলাইন ক্লাস শুরু করি। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি পরিচালনা করছি আমি শ্রাবণী ধর, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ চ্যাপ্টার ইন্টারনাল অর্গানাইজেশনাল কমিউনিকেশনের উপর ক্লাস নেব। আজকে তোমাদের সাথে আমার সপ্তম ক্লাস। প্রিয় শিক্ষার্থী, চলো দেখে নিই আজকে আমরা কি শিখব। আজকে আমরা প্রাইমারি প্রবলেমস অফ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, ways to increase the effectiveness of interpersonal communication or ways to remove the problems of interpersonal communication, এগুলো আজকে ক্লাসে আমরা শিখব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা গত ক্লাসে কিন্তু এই অধ্যায়ে শিখেছিলাম যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন এগুলো কাকে বলে, এগুলোর পার্থক্য কি, তাই না? আজকে আমরা শিখতে যাচ্ছি প্রাইমারি প্রবলেমস অফ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, অর্থাৎ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন কি আমরা তো জানি, তাই না? গত ক্লাসে আমরা শিখেছি। যারা ক্লাসটি করোনি তারা অবশ্যই ক্লাসটি করে দিবা, ইউটিউবে আছে, না হলে এই ক্লাসটি কিন্তু ভালো মতো বুঝতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা দেখবো যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের মধ্যে প্রথমত কোন কোন সমস্যাগুলো হয়ে থাকে, সেই সমস্যাগুলো আমরা আজকে ক্লাসে শিখবো, কোনগুলো হয়ে থাকে এবং এগুলো সমাধানের উপায়গুলো আমরা আজকের ক্লাসে শিখে নিব। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন রেফার্স টু দি কমিউনিকেশন বিটুইন টু পিপল or between peoples. People generally exchange their thoughts, beliefs, attitudes, feelings, etc. among them through this communication, mainly in the form of face-to-face conversation. প্রিয় শিক্ষার্থী, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন কি আমরা তো জানি, তাই না? ইন্টারপার্সোনাল কমিউনিকেশন অর্থাৎ দুইটি ব্যক্তির মধ্যে যে কমিউনিকেশন বা যোগাযোগটি হয়ে থাকে এবং দুইটি ব্যক্তি কি করে, দে এক্সচেঞ্জ দেয়ার থটস, বিলিফস, তাদের চিন্তাধারা, তাদের বিলিফস, হ্যাঁ, বিশ্বাস, তাদের অ্যাটিটিউডস, তাদের অনুভূতি, এগুলো কি করে তারা তাদের মধ্যে কমিউনিকেশন বা যোগাযোগ করে থাকে এবং এগুলো সাধারণত ফেস টু ফেস অর্থাৎ মৌখিক যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো হয়ে থাকে। But it is often observed that a number of reasons hinder interpersonal communication in the organization. So, in order to make effective interpersonal communication, hindering factors are to be detected and then removed. For detecting those hindering factors, an interpersonal communication model is presented below. প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে যখন দুইজন ব্যক্তি মৌখিকভাবে যোগাযোগ করে থাকে, যেটাকে বলা হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, এই ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের মাঝে মাঝে কিছু বাধা আমরা দেখতে পারি, ঠিক আছে? সো ইন অর্ডার টু মেক ইফেক্টিভ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, তো আমরা যদি একটি ইফেক্টিভ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন করতে চাই তাহলে অবশ্যই কি কি বাধা আসতে পারে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে, সেই বাধাগুলো, প্রতিবন্ধকতাগুলো আমাদেরকে আগে চিহ্নিত করতে হবে অ্যান্ড দেন রিমুভ। এগুলো প্রথমে চিহ্নিত যদি আমি না করি তাহলে কিভাবে রিমুভ করব, তাই না? এর জন্য কি করতে হবে, প্রথমে আমাকে চিহ্নিত করতে হবে যে কি কারণে এই বাধাগুলো হয়ে থাকে বা কি কারণে প্রতিবন্ধকতাগুলো ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে হয়ে থাকে এবং এটি কিভাবেই বা রিমুভ করা যাবে। তো প্রথমে আমাদের কি কাজ, প্রথমে আমাদের ডিটেক্টেড করতে হবে, অর্থাৎ আমাদের আইডেন্টিফাই করতে হবে প্রথমে, ঠিক আছে? অ্যান্ড দেন রিমুভড ফর ডিটেক্টিং দোজ হিন্ডারিং ফ্যাক্টরস। তো আমরা এই হিন্ডারিং ফ্যাক্টরস বা প্রতিবন্ধকতাগুলো যেগুলো বাধাগ্রস্ত করে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে, সেগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, ডিটেক্টিং করতে চাই, তাহলে প্রথমে আমাদের এই কমিউনিকেশনটা কিভাবে হয় এটির মডেলটা প্রথমে আমাদেরকে জানতে হবে। আমরা যদি মডেল জেনে নিই যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন কিভাবে হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা এর ভিতরে কি কি বাধা হতে পারে বা কি কি প্রতিবন্ধকতা দেখা দিতে পারে সেগুলো আমরা চিহ্নিতকরণ করতে পারবো, ঠিক আছে? তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, আমরা কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন মডেলটা চিত্রের মাধ্যমে দেখে নিই। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের মডেল দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে চারটা বক্স, এখানে এটি কিন্তু পার্সন এক্স এর মধ্যে হয়ে থাকে এবং এখানে যে চারটি বক্স দেখতে পাচ্ছ,
হ্যাঁ, ইয়েলো কালার দিয়ে এটি হচ্ছে পারসন ওয়াই এর মধ্যে মাইন্ডে হয়ে থাকে। এখন এই ২ টি পারসনের মধ্যে ইন্টারপার্সনাল কমিউনিকেশন হবে। তাহলে ১ম এ পারসন এক্স সেন্টার এর ভূমিকা পালন করবে এবং পারসন ওয়াই রিসিভার এর ভূমিকা পালন করবে। এরপরে পারসন ওয়াই সেন্টার এর ভূমিকা পালন করবে এবং পারসন এক্স রিসিভার এর ভূমিকা পালন করবে। তো এই যে সেন্টার এবং রিসিভার ভূমিকা পালন করার সময় তাদের মধ্যে কিছু বাধারও সৃষ্টি হতে পারে। এটি আমরা পরবর্তীতে জানবো। কিন্তু এখন আমরা দেখে নিই তারা কিভাবে কমিউনিকেশনটা করছে। ঠিক আছে? তারা তাদের আইডিয়া বা তাদের ইনফরমেশন কিভাবে একজনের মাধ্যমে দিচ্ছে এবং কিভাবে আরেকজন সেটি ফিডব্যাক দিচ্ছে। আমরা এই ইন্টারপার্সনাল কমিউনিকেশন মডেলের মাধ্যমে এটি আগে জানবো। এটি জানতে পারলে আমরা বুঝতে পারবো যে কি প্রতিবন্ধকতা বা কোন জিনিস ইন্টারপার্সনাল কমিউনিকেশনের ক্ষেত্রে বাধা প্রদান করতে পারে। এটি আগে আমাদের কি করতে হবে? এজন্য আমাদের আগে কমিউনিকেশন মডেলটা আমাদের আগে ভালো করে বুঝে নিতে হবে। ঠিক আছে? তো তোমাদের যদি এখানে প্রবলেম আসে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই মডেলটাকে দিয়ে দিবা এবং এটির ব্যাখ্যা করবা আমি যেভাবে করেছি। ঠিক আছে? তো দেখো ইন্টারপার্সনাল মোটিভ পারসন এক্স একটি ইনফরমেশন পারসন ওয়াই এর কাছে দিবে। তো কি ইনফরমেশন কি জন্য দিচ্ছে তার কিন্তু একটা অভিপ্রায় থাকতে হবে, একটা উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্যবিহীন কোনো যোগাযোগ করা যায় না। যে কোনো যোগাযোগেরই কিন্তু একটা উদ্দেশ্য থাকে। তাহলে ১ম এ বলা হচ্ছে যে ফার্স্ট স্টেপ কি ইন্টারপার্সনাল মোটিভ অর্থাৎ তারা যে ইন্টারপার্সনাল যোগাযোগ করবে তার জন্য একটা অভিপ্রায় থাকবে। পারসন এক্স এর একটা অভিপ্রায় থাকবে বা উদ্দেশ্য থাকবে। যে এই উদ্দেশ্যে সে পারসন ওয়াই এর কাছে যোগাযোগ করতে যাচ্ছে। তো এই উদ্দেশ্য যখন সে মনের মধ্যে নিচ্ছে তখন কিন্তু ইনকোডিং অফ ইন্টারপার্সনাল মোটিভ সে কিন্তু মাথার মধ্যে এই জিনিসটাকে কি করছে? ইনকোডিং করছে। তোমরা এই যে ইনকোডিং ডিকোডিং এর বিষয়টা কিন্তু চ্যাপ্টার 1 এ শিখেছো। কিসে বলতো? কমিউনিকেশন প্রসেসে। তখন কিন্তু বিস্তারিতভাবে তোমাদের ক্লাসে আমি এই জিনিসগুলো শিখিয়ে দিয়েছি। তাই এখন কিন্তু ইনকোডিং ডিকোডিং অত বিস্তারিত আমি যাচ্ছি না। জাস্ট আমি সংক্ষিপ্ত করে বুঝিয়ে দিচ্ছি যে ইনকোডিংটা কি? ইনকোডিং আমি যে তথ্যটা পারসন ওয়াই ধরো আমি পারসন এক্স তুমি পারসন ওয়াই ঠিক আছে তা আমি তোমার কাছে কোনো তথ্য পৌঁছে দিচ্ছি এই যে আমি যখন তোমাদের ক্লাস নিচ্ছি এটাও কিন্তু একটা কমিউনিকেশন তাই না তা আমি কিভাবে ক্লাসটি নিব প্রথমেই তো আমি মাথাতে সেটি সাজিয়ে নিই তাই না যে আমি কিভাবে তথ্যটা তোমার কাছে উপস্থাপন করব প্রথমে তো আমি ভাবছি আমার একটা উদ্দেশ্য আছে কি তোমাকে পড়াটি বোঝাবো এটি আমার মোটিভ ইন্টারপার্সনাল মোটিভ এবং ইনকোডিং অফ ইন্টারপার্সনাল মোটিভটা কি আমি এই পড়াটা তোমাকে কিভাবে বোঝাবো মাথায় কিন্তু আমি একটু এটা আগে সাজিয়ে নিই মৌখিকরণ যেটাকে বলা হয় ঠিক আছে মানে এটি হচ্ছে আমি তথ্যর বা সংকেতের বার্তার মৌখিকরণ করি মেন্টালে মাইন্ডে ঠিক আছে তো এই জিনিসটা ইনকোডিং অর্থ আমি কিভাবে তোমার কাছে উপস্থাপন করব সেটা আমি মাথার মধ্যে সাজিয়ে নিই যে আমি কিভাবে তোমাকে বলবো এটি হচ্ছে ইনকোডিং তথ্য আবদ্ধকরণ করি বুঝতে পেরেছো তো আমি সাজিয়ে নিলাম যেভাবে ভাবে তোমাকে জিনিসটা আমি বলবো তথ্যটা বলবো এটা যখন সাজিয়ে নিলাম এবং তোমাকে আমি সেইভাবে তথ্যটা উপস্থাপন করলাম এই পর্যন্ত হলো পার্সন এক্স আমি কাজ করলাম এবার তোমার কাজ কি পার্সন ওয়াই এখানে ডিকোডিং অফ এক্স মোটিভ এখানে কি করা হবে ডিকোডিং করবে অর্থাৎ তথ্য উদ্ধার করবে অর্থাৎ আমি কি তথ্যটা তোমাকে দিলাম তুমি সেটা মনে মনে উদ্ধার করবা যে বোঝার চেষ্টা করবা মাথার মধ্যে যে এটি আমাকে বোঝানোর চেষ্টা করছে বা এই তথ্যটি এই মোটিভটা কি আমার মোটিভ কি তুমি যদি বোঝার চেষ্টা প্রথমে করবা তাই না অর্থাৎ যখন আমি তোমাকে কোনো তথ্য দিব সেটি পড়াশোনা হোক বা যে কোনো বিষয় হোক তখন কিন্তু তুমি প্রথমে যখন তথ্যটা দেওয়া হলো ইনকোডিং করে যখন আমি তথ্যটা তোমার কাছে পৌঁছে দিলাম তখন তুমি ফার্স্ট স্টেপ কি তোমার তুমি কি তথ্য দিচ্ছে প্রথমে মাথার মধ্যে সেটা কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করবে যে আমি কি মোটিভ কি অভিপ্রায় কি উদ্দেশ্যে তোমাকে তথ্যটা দিচ্ছে এবং কি তথ্য দিচ্ছে ঠিক আছে ডিকোডিং অফ এক্স মোটিভ তো এখন এক্স এর মোটিভ যখন ডিকোডিং করলো পার্সন ওয়াই অর্থাৎ এটি উদ্ধার করলো যে কি তথ্যটা সে দিচ্ছে তখন সে কিন্তু একটা রিয়াকশন দিবে যদি তথ্যটা তার পছন্দ মতো হয় পজিটিভ হয় তাহলে একরকম রিয়াকশন তার মধ্যে আসবে সেন্টিমেন্ট যেটাকে বলা হচ্ছে আর যদি তথ্যটা নেগেটিভ হয় যে তার মনোপুত হলো না তাহলেও কিন্তু আরেক ধরনের রিয়াকশন আসবে যদি তথ্যটি কি বলবো খুশির হয় মোটিভটা যদি খুশির থাকে আনন্দদায়ক হয় তাহলে কিন্তু একরকম আনন্দের রিয়াকশন আসবে আর যদি মোটিভটা খুশির না হয় কোনো দুঃখের সংবাদ হয়ে থাকে তাহলে কিন্তু রিয়াকশনটা আরেক রকম হবে
তো এই রিঅ্যাকশন হওয়ার পরে পারসন ওয়াই কি করবে, সেই তথ্যের উপরে সে কিন্তু একটা ফিডব্যাক দিতে চাবে, তাই না? যে এই তথ্যটা পাওয়ার পরে সে একটা কোনো কথা কিন্তু বলতে চাবে। তুমি কি, আমি কোনো কথা তোমাকে বলছি, তুমি কি চুপ করে সেটি শুনবা? না সেটির আবার কি করবা? ফিডব্যাক দিবা। অবশ্যই ফিডব্যাক দিবা, তাই না? তাহলে সেটা কি হবে যে রিঅ্যাকশন হওয়ার পরে তুমি কিন্তু একটা কথা বলতে চাবে, এবং কি বলতে চাবা? ১ম এ কিন্তু তোমার একটা মোটিভ থাকবে, উদ্দেশ্য থাকবে যে তুমি কি উদ্দেশ্যে আমাকে আবার কথাটি বলছো। তো এটি ধরো ইন্টারপার্সোনাল মোটিভ। আমি ধরো তোমাকে পড়া বুঝাচ্ছি, তাহলে এবং তুমি ডিকোডিং করলা পড়াটা, কি বোঝাতে চাচ্ছি তুমি মোটামুটি এটা উদ্ধার করলা, এবং তুমি কোনো কিছু না বুঝতে পারলেও সেটি কি করবা, তুমি আমাকে প্রশ্ন করবা। তাহলে তোমার একটা মোটিভ থাকবে যে প্রশ্ন করার, বুঝার জন্য। এটা হচ্ছে ইন্টারপার্সোনাল মোটিভ পারসন ওয়াই এর। বুঝতে পারছো? যে সে কি বলতে চাচ্ছে, তার আবার একটা মোটিভ থাকবে, উদ্দেশ্য থাকবে। এবং ইনকোডিং অফ ইন্টারপার্সোনাল মোটিভ, সে আবার এটা মাথার মধ্যে কি করবে, ইনকোডিং করবে, সাজিয়ে নিবে যে সে কিভাবে তথ্যটা বলবে। অর্থাৎ তুমি যদি আমাকে কোনো প্রশ্ন করো, তুমি মাথার মধ্যে সাজিয়ে নিবা না যে প্রশ্নটা আমি কিভাবে ম্যাডামকে করব। দ্যাট ইজ ইনকোডিং। ঠিক আছে? এটা হচ্ছে অনেকটা তথ্যের মোড়কীকরণ, মানে এটা যেটা মাইন্ডে হয়ে থাকে। যখন এনকোডিং হয়ে গেল তখন কি করলা, তুমি আমাকে প্রশ্নটা করলা ধরো। যখন প্রশ্নটা করলে আমি আবার ডিকোডিং অফ ভয়েস মোটিভ, তোমার আবার মোটিভটা আমি ডিকোডিং করলাম, অর্থাৎ উদ্ধার করলাম। যে তুমি কি বলতে চাচ্ছ সেটা আমার মাইন্ডে আমি বোঝার চেষ্টা করলাম, উদ্ধার করলাম, বোঝার চেষ্টা করলাম, এবং আমি রিঅ্যাকশন বা সেন্টিমেন্ট একটা দিলাম। ঠিক আছে? তো এই যে ইনকোডিং, ডিকোডিং, রিঅ্যাকশন, আবার মোটিভ, ইনকোডিং, ডিকোডিং, রিঅ্যাকশন, এটাই হচ্ছে একটি ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের মডেল। এখন যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটা কি জানো? সেই প্রবলেমটা হচ্ছে, আমি মোটিভ কি, আমার উদ্দেশ্য কি, এই উদ্দেশ্য যদি ক্লিয়ার না থাকে, মানে আমি যদি নিজের উদ্দেশ্য সম্পর্কে ক্লিয়ার না হয়, তুমি কোনো উদ্দেশ্যে আমার সাথে যোগাযোগ করবা, তোমার উদ্দেশ্য যদি তোমার নিকট, তোমার কাছে ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু কমিউনিকেশনটা ইফেক্টিভ হবে না। অর্থাৎ যদি ক্লিয়ারও হয়, ইনকোডিং এর সময় যদি সমস্যার সৃষ্টি হয়, অর্থাৎ আমি কিভাবে তথ্যটা সাজিয়ে তোমাকে বলবো, সাজিয়ে তোমাকে বলতে পারছি না, ইনকোডিংটা ভালো মতো হলো না, তাহলেও কিন্তু একটা প্রবলেমের সৃষ্টি হতে পারে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে। আচ্ছা, ইনকোডিং ঠিকমতো হলো, সাজিয়ে বললাম, কিন্তু ডিকোডিং এক্স মোটিভ, অর্থাৎ ডিকোডিং এর সময়, অর্থাৎ যে তথ্য আমি যাকে দিলাম, তোমাকে দিলাম, তুমি যখন এটা বোঝার সময় একটা ভুল বুঝলা বা সঠিকটা ডিকোডিং করতে পারলা না, তখনও কিন্তু একটা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন প্রবলেম হয়। তো এই জায়গাগুলোতে যদি প্রবলেম হয়, আনকনসিয়াসলি অথবা কনসিয়াসলি, সচেতনভাবে বা অসচেতনভাবে, তাহলে কিন্তু ইন্টারপার্সোনাল কমিউনিকেশনটা ইফেক্টিভ ভাবে হবে না। এই প্রবলেম গুলো নিয়ে এখন আমরা কথা বলবো। ঠিক আছে? তাহলে চলো আমরা দেখে নিই। এখানে বলা হচ্ছে, ফ্রম দি অ্যাবোভ মডেল উই ক্যান ডিরাইভ দি ফলোইং অ্যাসাম্পশনস অন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। আমরা কিছু, এই মডেল থেকে আমরা কিছু অ্যাসাম্পশন করতে পারি। কি কি অ্যাসাম্পশন করতে পারি? দেখো, an interpersonal motive is always inherent in the mind of the sender of any interpersonal communication process। অর্থাৎ ইন্টারপার্সোনাল যে মোটিভটা থাকে সেটি কিন্তু সবসময় এটা একটা সেন্ডারের মাথাতে হয়ে থাকে মোটিভটা, তাই না? উদ্দেশ্য কি তার মাইন্ডে হয়ে থাকে। And this motive may not always be expressed. It may remain in the subconscious mind of the sender. এই মোটিভটা কিন্তু সবসময় এক্সপ্রেস, প্রকাশিত নাও হতে পারে। তার মাথার মধ্যেই মোটিভটা সবসময়, বা অভিপ্রায়, উদ্দেশ্য, সবসময় কি আমরা অন্যের উদ্দেশ্য বুঝতে পারি? কি উদ্দেশ্যে আমার সাথে কমিউনিকেশন করছে? সবসময় কিন্তু বুঝতে পারি না। তার মাইন্ডে থাকে এটা কি উদ্দেশ্যে সে আমার কাছে সাথে কমিউনিকেশন করছে। আবার যখন বুঝতে পারি তখন কিন্তু ভালোই হয়। আমি কিন্তু বোঝার চেষ্টা করব। এটাকে পারসেপশন বলে আমরা দেখছি। তাহলে বুঝতে পারছো? এট ফার্স্ট হচ্ছে, মোটিভ ইজ অলওয়েজ ইনহারেন্ট ইন দি মাইন্ড অফ দি সেন্ডার। এটা সবসময় সেন্ডারের একটা অভ্যন্তরীণ বিষয়, মাইন্ডের বিষয়। ঠিক আছে? তার মাথাতে যেটি হয়ে থাকে। অ্যান্ড সেকেন্ড বলা হচ্ছে যে, many receivers can gauge the inherent interpersonal motives of sender consciously or unconsciously। অনেকেই রিসিভার যখন, মানে এক্স যখন ওয়াই এর সাথে কমিউনিকেশন করতে চাবে, তখন এক্স তো একটা মোটিভ নিয়ে কমিউনিকেশন করতে চাবে, এবং ওয়াই কি করে, সে কিন্তু অ্যাসাম্পশন করার চেষ্টা করে যে কোন মোটিভে এক্স তার সাথে কমিউনিকেশন করতে আসছে, এটা বলছে। সে কনসিয়াসলি ও সচেতন ভাবেও বা অসচেতন ভাবেও সে কিন্তু একটা পারসেপশন বা আহ, কি বলবো, সেসব একটা গেস করতে চেষ্টা করে। ঠিক আছে? যে কি আহ, জন্য সে আমার সাথে যোগাযোগ করছে। তো এই জন্য বলা হচ্ছে, many receivers can gauge the inherent interpersonal motives of sender consciously or unconsciously. This supposition of the receiver is known as interpersonal perception। অর্থাৎ রিসিভার যে মনে মনে চিন্তা করতেছে বা ধারণা করছে, হ্যাঁ, যে গেস করছে যে কি জন্য আমার সাথে যোগাযোগ করছে, এটাকে বলা হচ্ছে ইন্টারপার্সোনাল পারসেপশন। বুঝতে পেরেছো?
তোমরা যদি বুঝতে না পাও আবার একটু টেনে টেনে শোনার চেষ্টা করবা যে আমি কি বোঝানোর চেষ্টা করছি পড়াটি, হ্যাঁ? আচ্ছা, এরপরে বলা হচ্ছে নাও বাই এক্সামাইনিং দি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন মডেল উই ক্যান ডিটেক্ট দি ফলোইং ফিল্ডস হোয়ার বোথ ইন্টারপার্সোনাল কমিউনিকেশনস আর হিন্ডার্ড। বলছে যে এই কমিউনিকেশন মডেলটা এক্সামাইন করে, পরীক্ষা-নিরীক্ষা করে আমরা কিছু কিছু ক্ষেত্র ডিটেক্ট করতে পারি, নির্ধারণ করতে পারি যেখানে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন এ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে থাকে। কোন, কোন জায়গাতে সৃষ্টি হয়ে থাকতে পারে সেই জায়গাগুলো আমরা এখন একটু পড়ব। প্রথমে বলা হচ্ছে আনকনসিয়াস অ্যাবাউট দি মোটিভ অফ কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনের যে মোটিভ, উদ্দেশ্য সেটি যদি অসচেতন হয়, এই সম্পর্কে যদি সেন্ডার অসচেতন হয় যে কি উদ্দেশ্যে সে কমিউনিকেশন করতে যাচ্ছে, এটি যদি সে না জানে, না বুঝে, তাহলে কিন্তু একটা প্রবলেমের সৃষ্টি হবে, এটা বলছে। ইফ দি পারসন রিমেইন আনকনসিয়াস অ্যাবাউট দি মোটিভ অফ দেয়ার কমিউনিকেশন উইথ আদার্স উইল বি ইনএফেক্টিভ। বুঝতে পেরেছো? অ্যান্ড সেকেন্ড প্রবলেম বলছে দি প্রবলেম ইন ইনকোডিং মোটিভ। যখন আমি মাথার মধ্যে সাজাবো, তথ্যটা আবদ্ধকরণ করব, হ্যাঁ, তখন কোনো সমস্যা হলেও আবার প্রবলেম হবে। যেমন বলছে when the motives of the sender are not encoded by them correctly, those also create problems in establishing effective communication with others. বুঝতে পেরেছো? এটা একটু আগে আমি তোমাদের বোঝালাম যে এনকোডিং এর সময় যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু কমিউনিকেশনটা কি হবে? ইফেক্টিভ হবে না। আচ্ছা, এরপরে দেখো ইনঅ্যাকিউরেট ইন্টারপার্সোনাল পারসেপশন, অর্থাৎ রিসিভার তো একটা গেস করবে যে কি উদ্দেশ্যে সে কমিউনিকেশন করছে। পারসন এক্স, পারসন ওয়াই তো একটা গেস করবে, তাই না? যদি এই গেস করাটা অর্থাৎ পারসেপশনটা যদি ইনঅ্যাকিউরেট হয় সেক্ষেত্রে কিন্তু ইফেক্টিভ কমিউনিকেশন হবে না। এই জন্য কি বলা হচ্ছে, ইনঅ্যাকিউরেট interpersonal perception of the receiver can also create hindrance on in communication. This problem may occur at the time of decoding the message if the receiver holds wrong perception, stereotyping attitude towards the message. অনেক রিসিভার একটা স্টিরিওটাইপিং অ্যাটিটিউড থাকে, অর্থাৎ বাঁধা ধরা কোনো ব্যবহার থাকে। কোনো কিছু দেখলে ধরো সে যে চিন্তা করে যে এরকম মানুষ খারাপ হয়, তার মধ্যে একটা বাঁধা ধরা একটা কোনো চিন্তাধারা আছে যে আহ, লম্বা পাতলা কালো হলেই সে মানুষটা খারাপ হয়। হয়তোবা ছোটবেলাতে সে কোনো লম্বা পাতলা কালো মানুষ দেখেছে যে খুব খারাপ আচরণ তার সাথে করেছে। এখন সে মনে, মনে চিন্তা করে যে এরকম কোনো মানুষ দেখলেই সে ভাবে যে লোকটি খারাপ। এটি হচ্ছে স্টিরিওটাইপিং অ্যাটিটিউড। ঠিক আছে? তো এই যে তার মধ্যে কিছু চিন্তাধারা থাকে, সেই চিন্তাধারার উপরে বেস করে সে যদি কোনো পারসেপশন করে তাহলে কিন্তু সেটা ইনঅ্যাকুরেট হবে এবং কমিউনিকেশনটা ইফেক্টিভ হবে না। বুঝতে পেরেছো? এরপরে দেখো নন রিকগনিশন অফ ইমোশন। যদি ইমোশনটাকে যদি আমরা স্বীকৃতি না দিই তাহলেও কিন্তু কমিউনিকেশন ইফেক্টিভ হবে না। সিন্স ইমোশন ইজ অ্যান ইনবর্ন ফ্যাক্টর অফ এ হিউম্যান বিইং। ইমোশন সবসময় জন্মগত একটি ফ্যাক্টর, তাই না? ইট ইজ রিগার্ডেড অ্যাজ অ্যান ইন্টারপার্সোনাল এলিমেন্ট অফ কমিউনিকেশন। If emotion is both the parties are not duly identified during communication, communication will fail. যথাযথভাবে যদি এটি আইডেন্টিফাইড করা না যায় ইমোশন গুলো, কে কোন মানে যখন সেন্ডার রিসিভার দুজনেই কিন্তু দুজনের মধ্যে যেকোনো কমিউনিকেশনের সময় একটা ইমোশন থাকে। সেটি ভালো, আনন্দ হলে একরকম হয়, মানে দুঃখে থাকলে তার একরকম ইমোশন হয়। তো এই ইমোশন কিন্তু রিকগনিশন করতে হবে যে সে কি ইমোশনে আছে, সে কি আনন্দে আছে না দুঃখে আছে নাকি বিরক্ত আছে। কমিউনিকেশনের সময় যদি এটা রিকগনিশন না করা হয় তাহলে কিন্তু কমিউনিকেশনটা ইফেক্টিভ নাও হতে পারে। আইডেন্টিফাই করতে হবে যথাযথভাবে ইমোশনটা। ঠিক আছে? তো এখন আমরা এতক্ষণ শিখলাম যে কি কি প্রবলেম হতে পারে কমিউনিকেশনের ক্ষেত্রে। এই জন্য আমরা মডেলটা ভালো করে বুঝতে হবে। মডেলটা বুঝলাম এবং ইনকোডিং ডিকোডিং পারসেপশনের সময় দেখা যাচ্ছে যে অনেক সমস্যা হতে পারে, যেগুলো আমরা এখন রিমুভ করার ওয়েজ গুলো পড়বো। ঠিক আছে? ওয়েজ টু রিমুভ দ্য প্রবলেম অফ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। তো শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছো ক্লাসের মাঝখানে, ক্লাসের মধ্যে। ঠিক আছে? তোমরা আমি যে ক্লাসগুলো করাচ্ছি তোমরা অবশ্যই ক্লাসগুলো নোট করবে এবং ভালোভাবে সাথে সাথেই পড়ে নিবে আমার লেকচারটা শুনে শুনে। তাহলে দেখবা তোমাদের পড়াটা হয়ে গেছে এবং সাথে সাথে লিখে নিবে নোট আকারে। এবং ক্লাসের শেষে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা ক্লাসের ছবিগুলো বা নোটের ছবিগুলো দিয়ে দিবা। ঠিক আছে?
তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, আমরা ওয়েজ টু রিমুভ দি প্রবলেম অফ ইন্টারপার্সনাল কমিউনিকেশন শিখে নিই। এতক্ষণ প্রবলেম দেখলাম, এখন আমরা শিখবো কি এর রিমুভ এর ওয়েজ। ঠিক আছে, কি কি উপায়ে আমরা ইন্টারপার্সনাল কমিউনিকেশনের প্রবলেম গুলো রিমুভ করতে পারি, বাধা দূর করতে পারি। Interpersonal communication will not be effective if the impeding factors of it are not identified and removed duly. ইম্পেডিং ফ্যাক্টরস, যেগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বাধা দানকারী যে ফ্যাক্টরস গুলো আছে, সেই ফ্যাক্টরস গুলো যদি আমরা যথাযথ সময়ে যথাযথভাবে আইডেন্টিফাই না করি, চিহ্নিত না করি এবং সেটি রিমুভ না করি, তাহলে কিন্তু ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ইফেক্টিভ হবে না, এটি বলা হচ্ছে। হ্যাঁ, এরপরে দেখো বলা হচ্ছে যে দেয়ারফর, এই জন্য, ইন অর্ডার টু মেক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ইফেক্টিভ, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ইফেক্টিভ করার জন্য দি ইম্পিডিং ফ্যাক্টরস হ্যাভ টু বি রিমুভ। ইম্পিডিং ফ্যাক্টরস বা প্রতিবন্ধক যে বাধাগ্রস্ত যে ফ্যাক্টরস গুলো আছে, সেই ফ্যাক্টরস গুলো অবশ্যই আমাদের রিমুভ করা উচিত। The following are the ways to remove the obstacles or problems of interpersonal communication. এই ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের কি কি উপায়ে আমরা এগুলো রিমুভ করতে পারি, সেগুলো আমরা পরের পৃষ্ঠাতে দিয়েছি। দেখো কি কি উপায় আছে। At first বলা হচ্ছে increasing self consciousness. সেলফ কনসিয়াস মানে কি? সচেতনতা, নিজস্ব সচেতনতা, আত্মসচেতনতা বৃদ্ধি। If the person remain unconscious about the motives of their communication, communication will not be successful. Therefore, the persons should be conscious about their interpersonal motives to make the communication effective. অর্থাৎ কি, আমি কি উদ্দেশ্যে কমিউনিকেশন করতে যাচ্ছি, এটি যদি আমি না জানি, এটি যদি সম্পর্কে যদি আমি সচেতন না হই, তাহলে কিন্তু কমিউনিকেশনটা আমি ইফেক্টিভ ভাবে যথাযথভাবে করতে পারবো না। এজন্য একটি পার্সন যে কমিউনিকেশন করতে যাচ্ছে, তাকে অবশ্যই জানতে হবে, সচেতন হতে হবে সে কি উদ্দেশ্যে কমিউনিকেশনটা করতে যাচ্ছে। এজন্য বলা হচ্ছে যে সেলফ কনসিয়াস, অবশ্যই সেলফ কনসিয়াসনেসটা ইনক্রিজ করতে হবে। অ্যান্ড সেকেন্ড ফ্যাক্টর কি বলা হচ্ছে দেখো, অ্যাওয়ারনেস অফ ফিলিংস, অর্থাৎ অনুভূতি সম্পর্কে অ্যাওয়ারনেস হতে হবে, সতর্ক হতে হবে। কি বলা হচ্ছে দেখো, ইন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন দি সেন্ডার শুড বি অ্যাওয়ার অফ হিজ ফিলিংস। তার নিজস্ব অনুভূতি সম্পর্কে তাকে অবশ্যই সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। ঠিক আছে, if the sender is not careful about his feelings, he won't be able to communication বা won't be able to communicate well. যদি সে নিজের ফিলিংস বা অনুভূতি সম্পর্কে সতর্ক না হয়, তাহলে কিন্তু সে ভালোভাবে কমিউনিকেট করতে পারবে না। এরপরে দেখো সেলফ ডিসক্লোজার অফ ফিলিংস। তাহলে ফিলিংসটা তো আমি যদি মনের ভিতর চেপে রাখি, আমার কষ্ট হচ্ছে কিন্তু আমি অভিনয় করছি, তাহলেও কিন্তু কমিউনিকেশনটা ভালো হবে না। ফিলিংসটা অবশ্যই ডিসক্লোজ করতে হবে। ঠিক আছে, অবশ্যই সেটা যৌক্তিক ফিলিংস হতে হবে, অযৌক্তিক কোনো ফিলিংসটা ডিসক্লোজ করা যাবে না কমিউনিকেশনে, তাই না? এখানে দেখো, not only be aware of feelings but expression of those feelings is also essential to making interpersonal communication successful. Therefore, at the time of communication, self feelings and attitudes are to be expressed freely by avoiding any type of fear and hesitations. আমরা আমাদের অনুভূতিগুলো কোনো হেজিটেশন ছাড়া, কোনো ভয় ছাড়া অন্যের কাছে, যার সাথে কমিউনিকেশন করতে যাচ্ছি তার কাছে অবশ্যই এক্সপ্রেস করব। তাহলে এখানে ভুল বুঝাবুঝিটা কিন্তু হবে না, সে খুব সহজেই আমাকে বুঝতে পারবে যে আমি কি উদ্দেশ্যে কমিউনিকেশন করতে আসছি। এবং এখানে একটা ফিলিংসটা যদি ডিসক্লোজ করা হয় যথাযথভাবে, তাহলে কিন্তু কি হবে, কমিউনিকেশনটা ইফেক্টিভ হবে, এই কথাটা এখানে বলা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে সেলফ ডিসক্লোজার অফ ইন্টারপার্সোনাল মোটিভস। অর্থাৎ ইন্টারপার্সোনাল মোটিভ যেটি আছে, কি অভিপ্রায় যেটি আছে, সেটা অবশ্যই সেলফ ডিসক্লোজার হতে হবে, অবশ্যই সেটা এক্সপ্রেস করতে হবে, কি মোটিভ, কি উদ্দেশ্যে, কি অভিপ্রায় আমি তোমাদের সাথে কমিউনিকেশন করছি, বা তোমার সাথে কমিউনিকেশন করছি, বা তুমি আমার সাথে কমিউনিকেশন করছো, বা তুমি তোমার বন্ধুর সাথে কমিউনিকেশন করছো, কি উদ্দেশ্যে, সেটা অবশ্যই সেলফ ডিসক্লোজ হতে হবে। এখানে বলা হচ্ছে the sender and the receiver can increase the degree of accuracy of their self consciousness and interpersonal idea by expressing their own motives to each other. দুজন দুজনের মধ্যে যদি তাদের অভিপ্রায়
বা তাদের উদ্দেশ্য কি উদ্দেশ্যে তারা কমিউনিকেশন করছে এটি যদি তারা দুজন দুজনের মধ্যে এক্সপ্রেস করে দেয় বা প্রকাশ করে দেয় তাহলে কিন্তু কোনো ভুল বুঝাবুঝি বা রং পারসেপশন হয় না। এই জন্য বলা হচ্ছে যে সবচেয়ে ভালো হয় যে যখন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন হবে কি উদ্দেশ্যে হচ্ছে সেটা যেন দুজন দুজন মধ্যে যেন ডিসক্লোজ করে দেয়, প্রকাশ করে দেয়। এটি হচ্ছে আরেকটি উপায়। This listens dependency on assumptions of both the sender and receiver in communication. এটি হচ্ছে ভুল বুঝাবুঝি বা কোনো ভুল ধারণা বা ধারণার উপর যে নির্ভরশীলতা এই জিনিসগুলোকে কিন্তু অনেকটাই কম হ্রাস করে। লিসেন্স মানে হ্রাস করা। ঠিক আছে? এই অ্যাজাম্পশন ডিপেন্ডেন্সি আর অ্যাজাম্পশনটাকে কিন্তু কমিয়ে দেয়। অর্থাৎ মানুষ এমনিই ধারণা করবে না। যখনই এক্স বলে দিবে কি উদ্দেশ্যে ওয়াই এর সাথে কমিউনিকেশন করছে, তখন কিন্তু ওয়াই এর আর রং পারসেপশন করা লাগবে না। সে কিন্তু যে ধারণার উপর ডিপেন্ড করে তার নিজস্ব ধারণার উপর ডিপেন্ড করে সেটা পারসেপশন করবে। এই ডিপেন্ডেন্সিটাও এই আর থাকবে না। এটি কমে যাবে এবং এটি কি হয়ে যাবে? স্বচ্ছ প্রকাশিত হয়ে যাবে। তাই না? এটি বলা হচ্ছে। আচ্ছা। প্রিয় শিক্ষার্থী, এরপরে বলা হচ্ছে ইনক্রিজিং দি অ্যাকিউরেসি অফ ইন্টারপার্সোনাল পারসেপশন। তো ইন্টারপার্সোনাল পারসেপশন যখন আমি করব, কোনো একটা ধারণা করব যে তুমি কি বিষয়ে আমার সাথে, কি উদ্দেশ্যে আমার সাথে কমিউনিকেশন করছো, তথ্যটা কি? যখন আমি একটা মনে, মনে একটা ধারণা নিব যেটাকে বলা হচ্ছে পারসেপশন, তাই না? এই পারসেপশনটা অবশ্যই অ্যাকিউরেট হতে হবে এবং এই অ্যাকিউরেসিটা ইনক্রিজ করতে হবে সচেতনভাবে। ঠিক আছে? এটি বলা হচ্ছে accuracy of interpersonal perception can be increased by the following 3 ways. ৩টা ওয়েতে এটি ইনক্রিজ করা যায়। একটি হচ্ছে to increase the accuracy of interpersonal perception, it requires ensuring self expression of the receiver's feelings. তাহলে আমি আমার পারসেপশনটাকে কিভাবে ইনক্রিজ করতে পারি? এটির ৩টি উপায় এখানে বলা হয়েছে যে আমি আমার ধারণাটাকে কিভাবে আ ইনক্রিজ করতে পারি অ্যাকিউরেসিটা। ঠিক আছে? এখানে বলা হচ্ছে যে ইন্টারপার্সোনাল পারসেপশনটাকে ইনক্রিজ করার জন্য it requires ensuring self expression of the receiver's feeling. রিসিভার্স এর ফিলিংসটা অবশ্যই এক্সপ্রেস হচ্ছে কিনা সেলফ ভাবে মানে নিজস্বভাবে এক্সপ্রেশন প্রকাশ হচ্ছে কিনা সেটা অবশ্যই ইনশিওর করতে হবে। রিসিভারকে অবশ্যই ইনশিওর করতে হবে যে সে তার এক্সপ্রেশনটা কি করছে? যথাযথভাবে প্রকাশ করছে কিনা। তাহলে it requires ensuring self expression of the receiver's feelings. এরপরে বলা হচ্ছে ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ওয়ানস ডিমান্ড এন্ড ফিলিংস লিসেন্স দি পসিবিলিটি অফ ডেভেলপিং রং আইডিয়া অ্যাবাউট হিম। অর্থাৎ কোনো বিষয়ে বা একজনের চাহিদা বা অনুভূতি সম্পর্কে যদি ক্লিয়ার আইডিয়া থাকে তাহলে কিন্তু কি হবে যে কেউ কোনো রং আইডিয়া নিতে পারবে না, ডেভেলপ করতে পারবে না এবং এই রং আইডিয়া ডেভেলপ করার বিষয়টা সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। ঠিক আছে? এজন্য কি করতে হবে? ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ওয়ানস ডিমান্ড অ্যান্ড ফিলিংস। ক্লিয়ার তার ডিমান্ড, ফিলিংস, তার মোটিভ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে এবং তাকেও সেই বিষয়টা অবশ্যই এক্সপ্রেস করতে হবে, প্রকাশ করতে হবে। মনের মধ্যে রাখলে তো কিছু বোঝা যাবে না, তাই না? অনেকে আছে কি মনের মধ্যে কথা রাখে। কথাটি বলে না, পরিষ্কার করে বলে না। অর্ধেক কথা মনের মধ্যে রাখে, অর্ধেক কথা বলে। তখন কিন্তু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আমরা ভুল বুঝি যে ওই আসলে এরকম মনে হয়। আসলে দেখা যাচ্ছে কোনো খারাপ বিষয়ই না বা আমি যে বিষয়টা ভাবছি সেই বিষয়টা না। কিন্তু তার এই attitude এর জন্য দেখা যাচ্ছে কি হয় যে ভুল বুঝাবুঝি তৈরি হয়। তো এই attitude এক্সপ্রেশনটা অবশ্যই এক্সপ্রেস করতে হবে এবং এখানে বলা হচ্ছে দেখো যে while making any idea or assumption about someone, যখন আমরা কোনো কারো সম্পর্কে কোনো assumption বা perception নিব, ধারণা গঠন করব, his work should be observed. তার কার্যাবলী অবশ্যই আমাকে ভালোভাবে অবজার্ভ বা পর্যবেক্ষণ করতে হবে। সে কেমন কাজ করছে এবং একদিনের বা একটা সময়ের ১ ঘন্টার অবজারভেশন করলে তো হবে না। তার ধাপে, ধাপে অবজারভেশন, তার পূর্বে, তার বর্তমান অবজারভেশন, ওয়ার্ক অবজারভেশন অবশ্যই আমাকে কি করতে হবে? আম কার্যাবলী অবজারভেশন করতে হবে। This will increase the accuracy of interpersonal perception এবং আমি যত বেশি তাকে অবজার্ভ করব, তত বেশি কিন্তু আমার পারসেপশনটা অ্যাকুরেট হবে। ঠিক আছে? এবং the last and final means of increasing the interpersonal perception is checking the accuracy of the observational decision. এখানে বলা হচ্ছে যে আমি যে একটা তাকে দেখলাম, তার কার্যাবলী পর্যবেক্ষণ করলাম। করে তো আমি একটা পারসেপশন নিলাম, অ্যাসাম্পশন করলাম এবং
কার্যাবলী দেখার পরেও যে আমি অ্যাজাম্পশন যেটা নিয়েছি সেটাও সঠিক নিয়েছি কিনা এটাও কিন্তু চেক করতে হবে, এটা বলা হচ্ছে। তাহলেই ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের যে প্রতিবন্ধকতাগুলো আছে, বাধাগুলো আছে, সেগুলো আমরা কি করতে পারবো, রিমুভ করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। আরেকটি বিষয় বলা হচ্ছে, ইন মোস্ট কেসেস interpersonal communication fails because of faulty assumption. Therefore, motives and perceptions of sender and receiver must be expressed properly in order to make interpersonal communication effective. এখানে বলা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কারো সম্পর্কে কি করে থাকি, ফল্টি অ্যাজাম্পশন মানে রং অ্যাজাম্পশন, অর্থাৎ মিথ্যা একটা ধারণা মনের মধ্যে পোষণ করে রাখি বা ধারণা নিয়ে থাকি, যার ফলে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনটা কিন্তু ইফেক্টিভ হয়ে থাকে না। এই জন্য রিসিভার্স এবং সেন্ডার দুইজনার মোটিভ, দুইজনারই পারসেপশন কি করতে হবে, মাস্ট বি এক্সপ্রেসড, অর্থাৎ প্রকাশিত হতে হবে অবশ্যই ভালোভাবে। শুধুমাত্র সেন্ডার না, সেন্ডার এবং রিসিভার দুইজনারই ইমোশন, তাদের মোটিভ, তাদের অ্যাটিটিউড সবগুলো প্রপারলি এক্সপ্রেসড করতে হবে। তাহলেই একটি ভালো এবং যথাযথ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন করা সম্ভব হবে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই ইন্টারপার্সোনাল কমিউনিকেশন এর ক্ষেত্রে কোন, কোন সমস্যা হয়ে থাকে। তোমরা তো সবসময় বন্ধুর সাথে, মা-বাবার সাথে, ভাই-বোনের সাথে বা আত্মীয়স্বজনের সাথে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন করে থাকো এবং পরবর্তীতে তোমরা যখন চাকরি করবা বা ব্যবসা করবা, তখনও কিন্তু তোমরা অন্য থার্ড পার্টির সাথে কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন করে থাকবা। তখন কিন্তু তোমাদের এই জিনিসগুলো সম্পর্কে অবশ্যই ভালো আইডিয়া থাকতে হবে। ঠিক আছে? যদি তখন তুমি এখন থেকে আইডিয়া না নাও, তাহলে কিন্তু ইন্টারপার্সোনাল কমিউনিকেশন কি হবে, ইফেক্টিভ হবে না। এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে যে কি কি প্রবলেম হতে পারে। এবং এই জন্য তোমাদের এই যে মডেলটা আছে না, এনকোডিং ডিকোডিং পারসেপশনের যে বিষয়টা, এই মোটিভ, এই মডেলটা তোমার মাথায় রাখতে হবে। এবং প্রতিটা সেক্টরে কিন্তু মোটিভ বলো, এনকোডিং বলো, ডিকোডিং বলো, পারসেপশন ক্রিয়েট বলো, প্রতিটা সেক্টরে কিন্তু এই প্রবলেম সৃষ্টি হতে পারে। এটা তোমাদের মাথায় রেখে সেটি অবশ্যই কিভাবে রিমুভ করা যায় আমি তো এখানে দেখাই দিলাম। তো তোমরা সেভাবে রিমুভ করে একটা ইফেক্টিভ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন করে থাকতে পারো। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, আজকে আর বেশি নয়, আজকে এই পর্যন্তই। নিশ্চয়ই তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো আমি আশা করছি। ক্লাসটি নোট করে তোমরা অবশ্যই ক্লাসের নিচে কমেন্টে ছবি দিয়ে দিবা। আর আমি আশা করছি যে তোমরা বাড়িতে পড়াশোনা করছো, লেখাপড়া ভালো মতো চালিয়ে যাচ্ছ এবং তোমরা অবশ্যই নোট করে প্রতিটা সাবজেক্ট পড়াশোনা করছো আমি আশা করছি। কারণ আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা সময় অপচয় করবা না, আমি এটা বিশ্বাস করি। তোমরা অনেক বুদ্ধিমান, আমি এটা বিশ্বাস করি যে তোমরা তোমাদের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করে রাখো। কলেজ যেদিনই খুলুক না কেন, কলেজ খুলবে কিন্তু পরীক্ষার ডেট নিয়ে, এটা মনে রাখবা। এমনি এমনি কলেজ খুলবে না, পরীক্ষার ডেট হয়ে কলেজ খুলবে। তো এই জন্য তোমাদের অবশ্যই পরীক্ষার প্রিপারেশনটা নিয়ে রাখা উচিত এবং সর্বোপরি তো তোমরা শিখতে হবে, তাই না? ক্লাসগুলো করলে তোমরা শিখতে পারবা। এজন্য অবশ্যই ক্লাসগুলো করো, জানো, নলেজ বৃদ্ধি করো এবং পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে থাকো। ওকে? তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, আমার জন্য দোয়া করো। আমি তোমাদের জন্য দোয়া করি। তোমরা সুস্থ থাকো, পরিবারের সাথে ভালো থাকো। ধন্যবাদ সকলকে।